আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের? ভালো আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো স্যার। ভালো আছি স্যার। আপনি ভালো আছেন? আছি, ভালো আছি। তোমাদের একটা ক্লাস নিছি নাকি এটা প্রথম ক্লাস অনলাইনে? এটা প্রথম ক্লাস স্যার। এটা প্রথম ক্লাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কলেজে আসো না, ক্লাস করো না, অনেকদিন হয়ে গেছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আপনাদেরকে দেখতেছেন অনেকদিন হচ্ছে। আসলে কি জানো, মানে আমরা যখন ক্লাস অন থাকে না তখন বিরক্ত হয়ে যাই ক্লাসে আসা, ক্লাস করা। কিন্তু যে অনেক দিন ক্লাসে আসতে পারো না তখন কিন্তু ক্লাসে কিন্তু একটা মায়া ধরে যে মিস করো সবাই। এটা কিন্তু হ্যাঁ স্যার সবাই ঠিক। মানে, এটা সবাই মানে। ইয়েস স্যার। মানে বাসায় ভালো লাগবে না, বোরিং লাগবে। হ্যাঁ, ক্লাস তো আসলে ক্লাস, ক্লাসের উপরে কোনো কথা আছে? স্টুডেন্টদের জন্য ক্লাস হচ্ছে মজার একটা ব্যাপার। হ্যাঁ, এটা বুঝে বুঝে ক্লাস করবা, সবার সাথে দেখা হবে, আসবে। হ্যাঁ, তাহলে এগুলা হচ্ছে মোটামুটি খুব দরকার স্টুডেন্টের লাইফে আর কি। অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করা যায় এখান থেকে এই আর কি, যেটা আমরা এখন করোনার কারণে সবাই মিস করি। তো যাই হোক, যেহেতু এটা প্রথম ক্লাস, আমার সাথে তোমাদের সবসময় ক্লাস থাকবে। তোমরা সেকশন না, কোন সেকশনের জানি? ওমো সেকশন স্যার, ওমো সেকশন। সেকশন, আচ্ছা। সেকশনের সাথে ক্লাস আমার প্রত্যেকদিন, প্রত্যেক সপ্তাহে 2টা করে ক্লাস থাকবে তোমাদের। তো আমি শুরু করি প্রোগ্রাম নিয়ে, কেমন? তোমাদের সাথে তো হ্যাঁ স্যার। পরিচয় আছে, আবার নতুন করে পরিচয় হবে কেন? ফার্স্ট ইয়ার হলে পরিচয় হতো আর কি। এমনি সবাই ভালো আছো তো, সুস্থ আছো তো? করোনা থেকে মুক্ত থাকতে হবে, যে যেখানে থাকো, কেমন? সেফ থাকতে হবে। এখন কিন্তু ঠান্ডা জি শুরু স্যার। হচ্ছে, একটু ঠান্ডা থেকে একটু সেফ থাকতে হবে আর কি। হ্যাঁ, যাতে ঠান্ডা না লাগাও শরীরে, যে একটু গরম কাপড় পরে থাকবা সবসময়, বাতাসটা যাতে কম লাগে। কারণ হচ্ছে এটা লাগলে তোমার শরীর দুর্বল হবে, আর এই দুর্বল শরীর পাইলে কিন্তু করোনা অ্যাটাক করবে। এই হচ্ছে মেন কথা। তো আমি কথা বাড়াচ্ছি না, আমি মূল পড়ায় চলে যাচ্ছি। আমি শুরু করবো সি প্রোগ্রাম দিয়ে। কারণ হচ্ছে সি প্রোগ্রামের পরে আমরা ডেটাবেস পড়াবো আর কি। হ্যাঁ, তো সি প্রোগ্রামটা দেখো কি। প্রথম কথা হচ্ছে প্রোগ্রামটা কি? প্রোগ্রাম হচ্ছে কম্পিউটারে কোনো সমস্যা সমাধানের জন্য ধারাবাহিকভাবে কিছু কমান্ড বা নির্দেশের সমষ্টিকে আমরা কি বলি? সি প্রোগ্রাম বা প্রোগ্রাম বা কম্পিউটার প্রোগ্রাম বলি। এক কথায় আমাদের টার্গেট হচ্ছে কোনো সমস্যার সমাধান করা, এবং সেটা কিভাবে করব? কম্পিউটারের ভাষায় লিখিত কিছু কমান্ডের মাধ্যমে করব, বা নির্দেশের মাধ্যমে করলে সেটাকে আমরা প্রোগ্রাম বলবো। আর এই প্রোগ্রাম লিখতে হয় কি দিয়ে? প্রোগ্রামিং ভাষা দিয়ে। প্রোগ্রামিং ভাষা কাকে বলে তাহলে? এই সমস্যা সমাধানের জন্য রচনার ক্ষেত্রে, প্রোগ্রাম রচনার ক্ষেত্রে আমাদের শব্দ বা বর্ণ বা অঙ্ক, হ্যাঁ, বা সংকেত ইত্যাদি বা কতিপয় নিয়ম কানুনকে একত্রে আমরা কি বলি? কম্পিউটার প্রোগ্রামিং ভাষা বলি, যেটা দিয়ে প্রোগ্রাম লিখতে হয়। পৃথিবীতে অসংখ্য প্রোগ্রামিং ভাষা আছে। সে প্রোগ্রামিং ভাষাগুলো উদাহরণ অনেকগুলা, যেমন আমি যদি বলি সি, সি প্লাস প্লাস, সি হ্যাশ, সি শার্প, সিএসএস, জাভা, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, পাইথন, ওরাকল, এসকিউএল, জাভাস্ক্রিপ্ট, আরো অনেক আছে যেগুলো আমার মাথায় হয়তো এখন আসতেছে না। কেমন? এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা ল্যাঙ্গুয়েজ, এগুলো কথা বলার ল্যাঙ্গুয়েজ না, এগুলো হচ্ছে
প্রোগ্রাম তৈরি করার ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রাম লিখার ল্যাঙ্গুয়েজ। এগুলা দিয়ে এক একটা দিয়ে এক এক ধরনের প্রোগ্রাম লেখা যায়, সবগুলা দিয়ে একই ধরনের তা কিন্তু না। কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলা দিয়ে ওয়েব বেস প্রোগ্রাম তৈরি করা যায়, কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো ডেস্কটপ বেস করা যায়, কিছু কিছু প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো গেমস তৈরি করা যায়, এগুলো অনেক ধরনের আছে। কিছু আছে ডাটাবেস তৈরি করা যায়। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমরা তিনটা স্তরে ভাগ করতে পারি। একটা হচ্ছে নিম্ন স্তর, মধ্য স্তর এবং উচ্চ স্তর। ইংলিশে হচ্ছে লো লেভেল, মিড লেভেল এবং কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল, মিড লেভেল এবং কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য অনুসারে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এরপরে আসো লো লেভেল ল্যাঙ্গুয়েজ। মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষাকে একসাথে আমরা কি বলি আবার লো লেভেল। পরীক্ষায় এটা একটা এমসিকিউ প্রশ্ন, খুব বেশি ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলি লো লেভেল। পরীক্ষা আসতে পারে নিচের কোনটি লো লেভেল অথবা নিম্ন স্তরের ভাষা বা প্রোগ্রামিং ভাষা। অনেকগুলো অপশন দিবে, এর মধ্যে একটা থাকবে না হলে মেশিন ভাষা আসবে, না হলে অ্যাসেম্বলি ভাষা, উত্তর যে কোনো একটা। এরপর আসো মেশিন ভাষা, এটা তো বৈশিষ্ট্যের উপর, কিন্তু প্রজন্ম অনুসারে এটা বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। প্রজন্ম অনুসারে প্রোগ্রামিং ভাষা হচ্ছে কয় প্রকার? 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। 5 প্রকার। প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম এবং কি পঞ্চম প্রজন্ম। ওকে, 5টা। আচ্ছা, কিছু কথা বলিনি ক্লাস সম্পর্কে। তোমরা ক্লাস করতেছো, অনেকে ক্লাস অন করে দিয়ে অনেক কিছু করো, কিন্তু এগুলো ক্লাস ইফেক্টিভ হবে না। ক্লাস করলে চেয়ার টেবিল নিয়ে বসতে হবে, খাতা কলম বই নিয়ে বসতে হবে, দরজা বন্ধ করে বসতে হবে। ওকে, ক্লাসের মতো ক্লাস করতে হবে। তোমার মনে হবে যেন স্যার আমার সামনে বসে আছে, হ্যাঁ, কথাগুলা আমার সামনেই স্যারে বলতেছে, এখন আমি বেরোতে পারবো না, কোথাও কোনো কাজই করতে পারবো না। ক্লাসের পরে সবকিছু কেমন। আর টিউটর রাখলে কি বাসায় যখন টিউটর যায়, ভাই বোন আত্মীয় স্বজন কি বসে তোমার পাশে আড্ডা দেয় না, তারা ভিতরে চলে যায়, তোমাকে একা পড়ায়। তো তুমিও অনলাইনে পড়লে কিন্তু এভাবে মনে করবা, তাইলে তোমার ক্লাসটা কি হবে? ফ্রুটফুল হবে এবং ইফেক্টিভ হবে। নাইলে শুধু ক্লাস করে যাবে, কোনো কাজ হবে না। ওকে, আর একটা কথা, অ্যাটেন্ডেন্স আমি এখন নিচ্ছি না। আমি যখনই বলবো তখনই অ্যাটেন্ডেন্সটা শুধু চ্যাটিং এ দিবা, এর আগে দেওয়ার কোনো দরকার নেই। আমি যে কোনো সময় বলবো তোমাকে, যখন বলবো তখন চ্যাটিং এ তোমরা রোল নাম্বারটা লিখে দিবা, এখন দিবা না। আর যদি দিয়ে চলে যাও সেটা আমি নিব না। অনেকেই ইন করে রোল নাম্বারটা দিয়ে চলে গেছে, লিভ করে ফেলছে। তো এটা কিন্তু আমি অ্যাটেন্ডেন্স কাউন্ট করব না, মনে রাখবো। আমি যখন বলবো শুধু তখন কাউন্ট করব, এটা একটু খেয়াল থাকে যেন। তো আমরা একটু ডিটেইলস এগুলা পড়ি। প্রথম প্রজন্ম, প্রথম প্রজন্মের অপর নাম কি লিখছি দেখো, মেশিন ভাষা। এটা কত সাল থেকে প্রচলন শুরু হয়? 1945 সাল। প্রশ্ন আসতে পারে, স্যার এই সাল টাল এগুলো তো ভুলে যায়। স্যার সাল এখানে মনে রাখতে হবে, কারণ এগুলো কি হিসেবে, প্রজন্ম মানে কি সাল, প্রজন্ম মানে টাইম। যে কোনো প্রজন্ম করা হয় কিসের ভিত্তিতে? টাইমের ভিত্তিতে করা হয়, মনে রাখবে, এই জন্য সালটা ইম্পর্টেন্ট। তো আমাদের এই এই ল্যাঙ্গুয়েজটা কিভাবে লিখতে হয় সেটা জানাটা খুব ইম্পর্টেন্ট। এটাকে মেশিন ভাষা বলা হয় কারণ এটা লিখতে হয় 0 এবং 1 দিয়ে, 0 এবং কি 1 দিয়ে, যেটাকে আমরা কি বলি বাইনারি। যেটাকে কি বলি আমরা? বাইনারি সংখ্যা পদ্ধতি। ওকে, তাহলে মনে রাখবা প্রথম প্রজন্মের নাম হচ্ছে মেশিন ভাষা। এটা 1945 সালের দিকে শুরু হয় এবং এটা 0 এবং 1 দ্বারা লিখিত হয়। কেমন? এই জন্য এটাকে আমরা 0-1 দ্বারা লিখে বলে, এটাকে আমরা বস্তু প্রোগ্রাম বলে থাকি। কি প্রোগ্রাম? বস্তু প্রোগ্রাম বলে থাকি, বুঝছো নি? স্যার বস্তু। বস্তু মানে অবজেক্ট, অবজেক্ট বস্তু প্রোগ্রাম। তাহলে পৃথিবীতে বস্তু প্রোগ্রাম অথবা অবজেক্ট প্রোগ্রাম কয়টা? একটা। সেটার নাম কি? প্রথম প্রজন্ম, অথবা মেশিন ভাষা, অথবা যান্ত্রিক ভাষা, অথবা বাইনারি দ্বারা লিখিত ভাষা, অথবা কম্পিউটারের ভাষা। মনে থাকবে একটাই ইয়েস স্যার। প্রোগ্রাম। আর যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেগুলাকে আমরা বলবো উৎস প্রোগ্রাম। অর্থাৎ অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দ্বারা যখন কোনো প্রোগ্রাম লিখে তখন সেগুলাকে আমরা বলবো কি? উৎস বা সোর্স প্রোগ্রাম। ওকে, তাহলে আমাকে বলো
শুধু প্রথম প্রজন্মটা লিখতে হয় 01 দিয়ে, আর বাকি কোনো এই যে 4টা প্রজন্ম আছে এগুলা কোনোটাই কিন্তু কি দিয়ে লিখে না, 01 দিয়ে লিখে না। তাহলে এক কথায় আমরা এগুলাকে সবগুলাকে কি বলতে পারবো, উৎস প্রোগ্রাম বলতে পারবো অথবা সোর্স প্রোগ্রাম বলতে পারবো। আচ্ছা, তাহলে এটা গেল। আর একটা কথা হচ্ছে, যেহেতু এটা সরাসরি 01 দিয়ে লিখে, তাহলে দেওয়া মাত্র কম্পিউটার বুঝবে, কারণ হচ্ছে আমরা জানি কম্পিউটার বুঝে 0 এবং 1 সরাসরি, তাহলে দেওয়া মাত্র বুঝে যাবে। কিন্তু বাকিগুলো কিন্তু দেওয়া মাত্র বুঝবে না। তাকে কি করতে হবে, এগুলা আমরা যখন ইনপুট দেব প্রসেস করার সময় সে এগুলাকে কি করবে, তার 01 এ কনভার্ট করে বা ট্রান্সলেট করে, যেটাকে আমরা অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করে বলতে পারি। এই জন্য বলা যায় প্রথম ল্যাঙ্গুয়েজে বা প্রথম প্রজন্ম ল্যাঙ্গুয়েজে কোনো অনুবাদকের প্রয়োজন হয় নাকি হয় না? হয় না। হয় না। কেন হয় না? কারণ হচ্ছে এটা সরাসরি 01 দিয়ে লিখে। এই কয়টা জিনিস মনে রাখবা। আমি আবার বলি কয়টা জিনিস। প্রথম প্রজন্মকে অপর নাম হচ্ছে মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা। এটা 0 এবং 1 দিয়ে লিখতে হয় বা বাইনারি দ্বারা, এবং এটা কত সাল থেকে, 1945 সাল থেকে প্রচলন শুরু হয়। এটাকে বস্তু প্রোগ্রাম বলা হয়, এবং এটা রান করার সময় বা প্রসেস করার সময় অনুবাদকের দরকার হয় না। মনে থাকবে? আচ্ছা, ইয়েস স্যার। কিভাবে আমরা 2 নাম্বারটা বলি, এটা হচ্ছে দ্বিতীয় প্রজন্ম, এটার অপর নাম হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। এটার প্রচলন শুরু হচ্ছে কত সালে, 1950 সাল থেকে প্রচলন শুরু হয়। এখন এটা কিভাবে লিখতে হয়, এটা তো 01 দিয়ে লিখে, আর এটা লিখবে যে স্যার সাংকেতিক শব্দ দ্বারা লিখবে। কি দ্বারা? ইংরেজি ভাষার শব্দ সংক্ষেপ, যেটাকে আমরা এক কথায় বলতে পারি নেমোনিক কোড। কি কোড? নেমোনিক কোড, নেমোনিক। যেটা নাম থেকে তৈরি। যেটা কি থেকে তৈরি? নাম থেকে তৈরি। যেমন স্টপ কে আমরা এসটিপি লিখতে হবে এখানে, ইনপুট কে আমরা আইএনপি লিখি, আউটপুট কে শুধু আউট লিখবো, ক্লিয়ার কে সিএলআর লিখবো। এরকম অসংখ্য সাংকেতিক কোড আছে যেগুলা প্রোগ্রামাররা মুখস্থ করে করে লিখতে হতো, তাই কষ্ট হতো। তবু প্রথম প্রজন্ম থেকে ইজি ছিল কিনা? হ্যাঁ স্যার, প্রথম থেকে তো ইজি আছে হ্যাঁ, অবভিয়াসলি। এভাবে আপডেটেড হতে হতে আমরা আস্তে আস্তে ইজির দিকে যাব, এটা মনে রাখবে। তাহলে এখন আমাকে বলো, যদি বলা হয় প্রথম প্রজন্ম দ্বিতীয় প্রজন্ম অপেক্ষা রচনা করা কঠিন, ঠিক কিনা বলো? প্রথম প্রজন্মটা কঠিন ছিল, রচনা কে করবে, কম্পিউটার নাকি মানুষে, প্রোগ্রামার? ওকে, এখন আসো, তাহলে দ্বিতীয় প্রজন্মকে আমরা কোন ধরনের প্রোগ্রাম বলতে পারি? উচ্চ প্রোগ্রাম। কি প্রোগ্রাম? উচ্চ প্রোগ্রাম। এবং এটা আমাদের প্রথম প্রজন্মের তুলনায় লিখা তুলনামূলকভাবে কি হবে, সহজ হবে। ওকে, এবং এটাতে ইয়েস স্যার। অনুবাদকের দরকার আছে কি নাই? আছে, যেহেতু এটা 01 দিয়ে লিখবে না, এটা মনে রাখবা। আচ্ছা, স্যার অনুবাদক বলতে কি কম্পাইলার? হ্যাঁ, কম্পাইলার একটা অনুবাদক, আবার ইন্টারপ্রিটারও আসতে পারে, আবার অ্যাসেম্বলারও আসতে পারে। এগুলো সবগুলা হচ্ছে কি, অনুবাদক প্রোগ্রাম। আমরা তো আসলে এগুলো দেখি না। আমরা দেখি না, কারণ আছে। কারণ হচ্ছে এগুলো আমাদের জন্য ঝামেলা। কম্পিউটার তৈরির সময় কম্পিউটার ভিতরে এই অনুবাদক প্রোগ্রাম গুলো দেওয়া আছে। আমরা যখন যে ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখি না কেন, কম্পিউটার কি করে, ট্রান্সলেট করে তার মতো করে আমাদেরকে কাজ করে দেয়। তো ট্রান্সলেট করে কেন? ট্রান্সলেট করে কারণ হচ্ছে ভিতরে অনুবাদক প্রোগ্রামের দায়িত্ব হচ্ছে ট্রান্সলেট করা। 3 আচ্ছা নাম্বার স্যার, তার দেখো। মানে আগে ট্রান্সলেটর দরকার ছিল, এখন আমাদের টাইম এখন লাগে না। না, মানে ট্রান্সলেটর আছে তো, কিন্তু আমরা এগুলো দেখি না। এখন ইনস্টল করা আছে, হ্যাঁ তোমার কথা ঠিক আছে, এটা ইনস্টল করা থাকে। ওকে স্যার। ওকে, তৃতীয় প্রজন্মে আসো। তৃতীয় প্রজন্মের তাহলে অপর নাম হচ্ছে কি, উচ্চতর ভাষা। এটার ইংলিশ হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা কত সাল থেকে প্রচলন শুরু? 1960 সাল থেকে প্রচলন শুরু। এটাকেও আমরা কি বলতে পারি, উচ্চ প্রোগ্রাম বলতে পারি। কি প্রোগ্রাম? উচ্চ প্রোগ্রাম। আচ্ছা, এটাতেও অনুবাদকের দরকার আছে কিনা বা ট্রান্সলেটর প্রোগ্রামের দরকার আছে। আচ্ছা, এটা কিভাবে লিখতে হয়? 3 নাম্বার প্রোগ্রাম যেটা তৃতীয় প্রজন্ম, এটা লিখতে হয় সাধারণ ইংরেজি ভাষা ব্যবহার করে। কি ভাষা? সাধারণ ইংরেজি শব্দাবলী ব্যবহার করে সেই প্রোগ্রামটা আমরা রচনা করি। তাহলে এটা কি আরো ইজি হলো না?
হ্যাঁ স্যার। আরো ইজি। এবার আসো 4 নাম্বারটা। 4 নাম্বার হচ্ছে চতুর্থ প্রজন্ম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যাকে আমরা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলে থাকি, যার আরো সুন্দর নাম হচ্ছে 4GL বলে থাকি, যেটা 1970 সাল থেকে প্রচলন শুরু হয়। যেটা দিয়ে লিখলে প্রোগ্রাম গুলাকে আমরা উৎস প্রোগ্রাম বলতে হবে, যেহেতু এটা 01 ছাড়া লিখতে হয়। এবং এটাতেও অনুবাদকের দরকার আছে কি নাই? আছে। স্যার আছে। 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 এখন এটা কিভাবে লিখতে হয়? এটাও সাধারণ ইংরেজি ভাষার শব্দাবলী দিয়ে লিখবো, তবে এই 3 নাম্বার আর 4 নাম্বারের মধ্যে কিছু পার্থক্য হচ্ছে। 4 নাম্বারটা হচ্ছে আসলে 3 নাম্বারের আপডেটেড জিনিস, আপডেটেড ভার্সন। কেন জানো? 4 নাম্বারে এসে আমরা একাধিক ল্যাঙ্গুয়েজের সাথে একটা সংযোগ স্থাপন করতে পারি, যেটা 3 নাম্বার বা তৃতীয় প্রজন্মে পারা যায় না। এই জন্য আমরা প্লে স্টোর থেকে যে অ্যাপস গুলো ডাউনলোড করে থাকি, বেশিরভাগ ক্ষেত্রে এগুলা 4GL দিয়ে লিখিত। মনে থাকবে, কারণ এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের সমন্বয় ঘটে। বিভিন্ন ল্যাঙ্গুয়েজের কি ঘটে? সমন্বয় ঘটে। সমন্বয়। ব্যবহারিক প্রোগ্রাম এমসিকিউতে পরীক্ষা আসতে পারে। ব্যবহারিক প্রোগ্রাম নিচের কোন প্রজন্ম দিয়ে লেখা হয়? চতুর্থ প্রজন্ম। ব্যবহারিক প্রোগ্রামের ইংলিশ কি জানো? প্র্যাকটিক্যাল প্রোগ্রাম। আরো সুন্দর করে বলো, যেটা তোমরা সবসময় ইউজ করো। সংক্ষেপ একটা শব্দ আছে, আমরা দেখো বাংলা বুঝি না কিন্তু ইংলিশ বুঝি, এবং সংক্ষিপ্ত শব্দ বুঝি। ব্যবহারিক প্রোগ্রাম কে বলতে পারবা? সবাই জানো, সংক্ষিপ্ত একটা ওয়ার্ড দ্বারা সেটা বোঝা যায়। পারবা না? না স্যার। স্যার, সংক্ষেপ এটাকে অ্যাপস বলা হয়। APPS, অ্যাপস। এটার পূর্ণরূপ হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন মানে ব্যবহারিক, আর সফটওয়্যার মানে হচ্ছে সফটওয়্যার বা প্রোগ্রাম। ওকে, আপনি যে প্লে স্টোর থেকে নামান, এগুলো ব্যবহার করার জন্য না? হ্যাঁ স্যার। এগুলা কম্পিটিটিভ এক্সামে আছে, যেমন যে তোমার ইউনিভার্সিটি ভর্তির সময় আসতে পারে। অ্যাপস এর পূর্ণরূপ কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। হ্যাঁ, এটা একদম কমন একটা কিন্তু প্রশ্ন, অনেকেই পারবে অনেকেই পারবে না। এই অ্যাপস অনেক ইউজ করছে কিন্তু অ্যাপস এর পূর্ণরূপ জানে না। এবার আসো চতুর্থ পঞ্চম প্রজন্ম। পঞ্চম প্রজন্ম তাইলে অপর নাম কি? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা স্বাভাবিক ভাষা বলা হয় এটাকে। 1980 সাল থেকে প্রচলন শুরু। এখন তুমি কনফিউজ হয়ে যাবে, স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ তো আমরা যেটা বলি সেটা, তাহলে এটা আবার কোত্থেকে আসলো? স্যার, রোবটে আমরা ল্যাঙ্গুয়েজ ইউজ করি না কেন? রোবটে আমাদের মতো রোবট ইউজ করে না, আমাদের ল্যাঙ্গুয়েজের মতো ব্যবহার করে না রোবট। এই জন্য রোবটের মধ্যে যে প্রোগ্রাম গুলা দেওয়া হয়, সেই প্রোগ্রাম গুলা পঞ্চম প্রজন্ম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা তৈরি করা হয়, যার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে। কি বুদ্ধিমত্তা? কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা। এখন তুমি যদি পরীক্ষায় যদি আসে পঞ্চম প্রজন্ম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি 1 নাম্বারের জন্য, তুমি জাস্ট এটা লিখলে হবে যে পঞ্চম প্রজন্ম প্রোগ্রামিং ভাষা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটা প্রোগ্রামিং ভাষা, যা 1980 সালের দিকে প্রচলন শুরু হয়। বা শেষ, কৃত্রিম বুদ্ধিমত্তা এটা লিখলে হবে, মূল ব্যাপার আর কি। যেটা তো অনুবাদকের দরকার আছে নিশ্চয়। ওকে, অনুবাদকের দরকার আছে না? আছে। হ্যাঁ স্যার। এটাকে আচ্ছা স্যার। ইন্টেলিজেন্ট কম্পাইলার ইউজ করতে হয়। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধি আছে যে এরকম। এগুলা কম্পাইলারের বিভিন্ন ভার্সন আছে, বুঝছো? এই তে হলো পড়া মোটামুটি ভাবে। আর এখানে কিছু দেখো, এগুলা পরীক্ষা অনেক সময় আসে। তো ছুটি না, ছুটি কেন? টাইম আছে তো ভাই। এখানে দেখো, আমি দেখাচ্ছি তোমাদের উচ্চতর প্রোগ্রামের কিছু উদাহরণ দিছি। এগুলো অনেক সময় 1 নাম্বারের জন্য পরীক্ষা আসে।
যেমন ফোরট্রান, বেসিক, ভিজুয়াল বেসিক, কোবল, সি, সি প্লাস প্লাস, এলগল, পাইথন, প্যাসকেল, জাভা, ওরাকল ইত্যাদি হচ্ছে উচ্চতর প্রোগ্রাম বা উচ্চতর ভাষার প্রোগ্রাম। এমসিকিউতে এগুলো আসে। নিচের কোনটি তৃতীয় প্রজন্মের উদাহরণ? এখন তো বুঝলা, এখন আমাকে বলো তো দেখি এই পার্থক্যটা না বোঝার কিছু আছে কিনা। 5 নাম্বারটা পরে দেখে একটু। আমার মনে হয় সবাই বুঝছো। স্যার হ্যাঁ স্যার প্রোগ্রাম বুঝছি। নির্বাহ বলতে স্যার প্রোগ্রাম নির্বাহ মানে হচ্ছে প্রসেস। নির্বাহ শব্দটা বাংলা স্যার। প্রসেসের বাংলা অনেকগুলো আছে, যেমন প্রক্রিয়াকরণ বা নির্বাহ বলা হয়। ওকে ওকে স্যার। আচ্ছা, তো এরপরে 7 নাম্বারটা একটু পরে দেখো। মেশিন ভাষা থেকে উচ্চ স্তরের ভাষায় প্রোগ্রাম রচনা করা কি কঠিন হবে নাকি ইজি হবে? স্যার রচনা ইজি করব হবে। আমরা, ইজি হবে। কেন ইজি হবে আমি আমার মতো দিছি, তুমি দেখো, না বুঝলে আমাকে বলো। হ্যাঁ স্যার বুঝছি। এরপরে আসো আমাদের, দেখো একটা আদর্শ প্রোগ্রামের কিছু গুণাবলী থাকা দরকার। আমরা তো যেই প্রোগ্রাম তৈরি করবে এটাকে আদর্শ প্রোগ্রাম বলতে পারি না। আদর্শ প্রোগ্রামের কিছু গুণাবলী গুলা কি কি দেখো। নাম্বার 1 হচ্ছে প্রোগ্রামের অ্যালগরিদম বা ফ্লোচার্ট সহজভাবে কি করতে হবে, প্রণয়ন করতে হবে। এখন অ্যালগরিদম ফ্লোচার্ট তো একটুখানি বলে দিই। অ্যালগরিদম হচ্ছে একটা প্রোগ্রাম কিভাবে কাজ করবে তার ধাপে ধাপে ব্যাখ্যা করে লেখা। আর ফ্লোচার্ট হচ্ছে চিত্রভিত্তিক কোন প্রোগ্রাম কিভাবে কাজ করবে তা উপস্থাপন করা, চিত্রভিত্তিক। এগুলা নিয়ে তো আমরা ডিটেইলস পরবর্তীতে পড়বো, আমি এখন বলতেছি না। এটা সহজভাবে করতে হবে এক কথায়। এরপর হচ্ছে কি নির্দিষ্ট সমস্যার জন্য উপযুক্ত প্রোগ্রাম নির্বাচন করা, মানে যেটার সাথে যেটা যাবে ওই ধরনের প্রোগ্রাম নির্বাচন করবে। তারপর হচ্ছে বিনা কারণে প্রোগ্রামকে দীর্ঘায়িত না করা, চলক হিসেবে প্রতিনিধিত্বমূলক বর্ণ বা অর্থপূর্ণ শব্দ ব্যবহার করা। এরপর হচ্ছে কি বিনা প্রয়োজনে অতিরিক্ত লুপ তৈরি না করা। কেমন? স্যার লোভ কি? লুপ হচ্ছে একই কাজ বারবার হওয়াকে প্রোগ্রামিং এর লুপ বলা হয়। লুপ নিয়ে আমরা কমপক্ষে 3-4টা ক্লাস করব। ওকে স্যার। লুপ নিয়ে শুধু। তবে বুঝে রাখো যে লুপ মানে হচ্ছে, যেমন আমি একটা উদাহরণ দিয়ে রাখি। যেমন দুইটা সংখ্যা যোগ করবা, তাহলে আমি বলতে পারি a + b শেষ, যোগ শেষ। কিন্তু আমি তোমাকে যদি বলি 1 থেকে 100 পর্যন্ত যোগ করো, তাহলে তোমাকে এই ঝামেলা হবে না? ঝামেলা কি করতে হবে তোমাকে? 1 এর সাথে প্রথমে 2 যোগ করবা 3, 3 এর সাথে আবার পরবর্তী 3 যোগ করবা 6, 6 এর সাথে আবার 4 যোগ করবা 10, 10 এর সাথে আবার তুমি 5 যোগ করবা। এভাবে তোমাকে যোগটা কয়বার করতে হবে? বারবার। এটাকে লুপ 100 বলে। বার। বারবার। কয়বার? বারবার। বারবার। বারবার কোনো ঘটনা যদি প্রোগ্রামিং এ ঘটে থাকে সেটাকে আমরা বলি লুপ। আমরা প্রোগ্রামের লুপ এড়িয়ে চলার চেষ্টা করব, তবে প্রয়োজন হলে তো করতে হবে, সেটা অন্য ব্যাপার। প্রোগ্রামের ডকুমেন্টেশনের ব্যবস্থা থাকতে হবে। ডকুমেন্টেশন মানে কি? একটা প্রোগ্রাম তৈরির পরে সে যদি মারা যায়, কিভাবে তৈরি করছে না করছে এগুলো যদি নির্দেশনাবলী না দেয়, অথবা একটা প্রোগ্রাম কিভাবে রান করতে হবে, যেমন একটা গেমস এর ক্ষেত্রে এগুলা দিতে হবে নির্দেশনা। 4 নাম্বারটা আবার বুঝাই দেন স্যার। চলক হিসেবে প্রতিনিধিত্বমূলক বর্ণ বা অর্থপূর্ণ শব্দ ব্যবহার করতে হবে। যেমন আমি যদি আপনাকে বলি x টা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, তাহলে তোমাকে প্রোগ্রাম তৈরির সময় x এর আগে ইন্টিজার লিখতে হবে int দিয়ে। কি দিয়ে? int। এগুলো আমরা পরে পড়বো। মানে অর্থপূর্ণ শব্দ ব্যবহার করতে হবে, তুমি আন্তাজে দিলে হবে না, ঠিক আছে? অর্থপূর্ণ শব্দ ব্যবহার করতে হবে। ভবিষ্যতে সংশোধন এবং পরিবর্তন করা যায় এমন প্রোগ্রাম রচনা করতে হবে, পরিবর্তনশীল আর কি। তারপর হচ্ছে কি
তো নির্ভুল কোডিং বিশিষ্ট বাগবিহীন প্রোগ্রাম রচনা করতে হয়। বাগ মানে কি জানো? ভুল। প্রোগ্রামে যে হ্যাঁ স্যার। ভুলগুলা হয় তাদেরকে কি বলা হয়? বাগ। আবার তোমার জীবনে অনেক ভুল করছো, সেগুলাকে বাগ বলবে না, সেগুলাকে কি বলবে? এমনি নরমাল ভুল। কিন্তু আমরা প্রোগ্রামে যে সমস্ত ভুল হয়, প্রত্যেকটা ভুলকে আমরা একটা কি বলি? কম্পিউটারের ভুল কম্পিউটারের ভুল। বারবার বাগ বয়াকার গ ভাগ না। এই ফাঁকে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, তারপর আবার পড়া শুরু করবো। 473। না, অ্যাটেন্ডেন্স চ্যাটিং এ দিবা, মুখে না, চ্যাটিং এ দিও। চ্যাটিং এ লিখে দাও একটু। দুইবার দিও না, দুইবার দিলে আমার ঝামেলা নেওয়াটা। শেষ? সবাই দিছ? আটান্ন, 24, 33, 21, 13, 29, 78, 33, 79, 31, 0, 5. ওকে, আচ্ছা এখন আসো, আমাদের এই যে কিছু ডিজাইন আছে, প্রোগ্রামের কিছু ডিজাইন আছে, ডিজাইনগুলো একটু দেখি। কয়টা ডিজাইন দেখা যাচ্ছে এখানে? 4টা ডিজাইন। ডিজাইনগুলো কি কি? স্ট্রাকচার প্রোগ্রামিং, ভিজুয়াল প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং। কথাগুলো অনেক কঠিন হলেও আমরা এগুলো এত ডিটেইলস পড়বো না, কারণ এগুলো পরীক্ষায় সর্বোচ্চ 1 নাম্বারের জন্য আসে। কয় নাম্বার? 1 নাম্বার। জ্ঞানমূলকের জন্য। কি মূলক? জ্ঞানমূলক। তাহলে শুধু জানতে হচ্ছে জ্ঞানমূলক। জিনিসটা, তাহলে শুধু জানবো আমরা। যেমন স্ট্রাকচার প্রোগ্রামিং হচ্ছে যে প্রোগ্রামে স্টেটমেন্ট গুলা ভিন্ন ভিন্ন শ্রেণীতে লেখা হয় তাদেরকে আমরা কি বলবো? স্ট্রাকচার প্রোগ্রামিং। যে প্রোগ্রামিং এ স্টেটমেন্ট গুলা কি ভিন্ন ভিন্ন শ্রেণীতে বিভক্ত করে লেখা হয় তাকে আমরা কি বলবো? স্ট্রাকচার প্রোগ্রামিং। এতটুকু। এরপরে আসে ভিজুয়াল প্রোগ্রামিং। কি ভিজুয়াল প্রোগ্রামিং? হচ্ছে আমরা যখন স্ট্রাকচার প্রোগ্রামিং কে যখন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে রূপান্তর করি, কি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে রূপান্তর করি, তখন সেটাকে আমরা বলবো কি? ভিজুয়াল প্রোগ্রামিং। এটা কি জিনিস? এটা হচ্ছে স্যার, স্ট্রাকচার হচ্ছে বিটগুটে টাইপের, জাস্ট প্রোগ্রাম রান করবেন, আনসার আসবে, এতটুকু। তার আপনার তেমন মজা লাগবে না, মানে ভালো লাগবে না। কিন্তু গ্রাফিক্স থাকলে একটু আমাদের মজা লাগে। আমি আর একটা সুন্দর উদাহরণ দিই। যেমন যেমন নোকিয়া 1100 মধ্যে যে সাপের গেমসটা আছে, আর স্মার্ট গুলাতেও সাপের গেমসটা আছে, দুটার মধ্যে অনেক পার্থক্য না? হ্যাঁ স্যার। নোকিয়া 1100 যেটা, সেটা মনে করো যে জি স্ট্রাকচার। স্যার। সাপোজ একটা উদাহরণ দিচ্ছি আর কি।
তারপর এখানে গ্রাফিক্স নাই, এখানে কি নাই, গ্রাফিক্স নাই। কিন্তু স্মার্টফোন গুলাতে যে সাপের গেমসটা আছে এখানে কিন্তু কি দেওয়া হয়েছে, গ্রাফিক্স দেওয়া হচ্ছে। গ্রাফিক্স মানে হচ্ছে ইউজারের সাথে ইন্টারফেস থাকবে, মানে ইউজারের সাথে কানেকশন বৃদ্ধি পাবে। স্যার যেমন এই জুমের ক্লাসটা যে প্রোগ্রাম হয়েছে ওইটা হবে না? স্যার আমরা জুমের যে এখন ক্লাস করতেছি এটা তো স্যার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আসতেছে না? এটা তো অবশ্যই প্রোগ্রামিংটা, এটার যে অ্যাপসটা তৈরি করছে এটা অবশ্যই ভিজুয়াল প্রোগ্রামিং। এটা তো ভিজুয়াল থেকে আরো আরো স্মার্ট। এটা এটা আরো ভিজুয়াল থেকে স্মার্ট। ভিজুয়ালের পাশাপাশি এটা আরো অনেক ফিচার্স গুলা দেওয়া হয়েছে, ঠিক আছে। তবু ওকে কিছু স্যার। উদাহরণ দিছি আমি, দেখো এখানে এটা বেসিক একটা প্রোগ্রাম, আবার ভিজুয়াল বেসিক হচ্ছে ভিজুয়াল প্রোগ্রাম। ফোরট্রান কিন্তু এখানে নাই, কোবল, সি, সি প্লাস প্লাস এগুলো আর কি। এরপর আসে ইভেন্ট ড্রাইভেন। ইভেন্ট ড্রাইভেন কোনগুলা, যেমন আমরা কাজ করার সময় অনেক সময় ক্লিক করি। আচ্ছা তুমি একটা বাটনে ক্লিক করো, একটা আইকনে ক্লিক করলে একটা ঘটনা ঘটে, তার মানে ওই ওই আইকনের সাথে একটা প্রোগ্রাম দেওয়া আছে যেটাতে ক্লিক পাইলে সে ওটা রান করে, এই তো কথা। হ্যাঁ স্যার। তাহলে এই ধরনের প্রোগ্রাম গুলাকে আমরা বলবো যে ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং। যেমন ড্রাগ করা, ড্রাগ মানে কি, টেনে ধরে নিয়ে যাওয়া। কোনো জায়গা থেকে আমরা কপি করি না অনেক সময়, কপি পেস্ট না করে এক জায়গা থেকে ধরে আরেক জায়গায় রাখি, এটাকে ড্রাগ বলা হয়। বাটন চাপা, ক্লিক করা, অর্থাৎ ইভেন্ট, কোনো ইভেন্টের সাথে জড়িত যে প্রোগ্রাম গুলো, আশা করি বুঝছো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি সেটা অনেক ডিটেলস বোঝাতে হবে। একদম আমি সংক্ষেপে তোমাদেরকে বলবো, এই ক্লাস অনুসারে, বিভিন্ন ক্লাস অনুসারে যে প্রোগ্রামিংটা ডিজাইন করতে হয়, ক্লাসে এক একটা ক্লাসে ভাগ করা হয়, এক একটা অংশকে এক একটা ক্লাসে ভাগ করা হয়। হ্যাঁ, এই ক্লাসগুলোর মধ্যে আমাদের মোটামুটি 3টা বৈশিষ্ট্য থাকে, অর্থাৎ এটাকে সংক্ষেপে আমরা UUP বলি। কি বলি? UUP, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটার কয়টা বৈশিষ্ট্য আছে? 3টা। পরীক্ষায় যদি আসে কাকে বলে বা UUP কি, তুমি জাস্ট এতটুকু লিখলে হবে। UUP এর পূর্ণরূপ হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যার কমপক্ষে 3টা বৈশিষ্ট্য থাকতে হবে, যথা পলিমরফিজম, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স। বাস শেষ। অথবা অন্যভাবে লিখতে পারো, যে প্রোগ্রামের পলিমরফিজম, এনক্যাপসুলেশন এবং ইনহেরিটেন্স এই 3টা বৈশিষ্ট্য বিদ্যমান তাকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলে থাকি। খুব কম কম এগুলা, কারণ আমরা আগেও বলছিলাম পরীক্ষা ক্লাস শুরুর আগে যে এই অধ্যায়টা মূলত আমাদের শিখবো ভালো করে 3টা জিনিস, যেটা জ্ঞান মূলক এবং উচ্চতর দক্ষতায় আসে। সেটা হচ্ছে কি, ফ্লোচার্ট, অ্যালগোরিদম এবং সি প্রোগ্রাম। তবে এগুলা ভালো করে বোঝানোর জন্য এগুলা বোঝাচ্ছি স্যার, এগুলো থিওরিটা এই জন্য একটু ভালো করে পড়াচ্ছি, কিন্তু আমাদের টার্গেট এগুলো নাই, যেগুলো না বুঝলে এগুলো বুঝবেন না। এই যে প্রোগ্রাম, অনুবাদ প্রোগ্রাম পড়াইছি না কিছুক্ষণ আগে, অনুবাদ কেন করে বলছি, উৎস প্রোগ্রাম থাকলে সেটাকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করার জন্য যে প্রোগ্রামটা ইউজ করব সেটাকে আমরা কি বলবো, অনুবাদক প্রোগ্রাম। দেখছো, এটা কিন্তু তোমাদের মোটামুটি বুঝে গেছো আগে থেকে। এটা কয়তো প্রকার, অনুবাদক প্রোগ্রাম কয় প্রকার আছে? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 3 কি প্রকার। কি বলতো একটু? কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। আচ্ছা, এবার আসো, প্রথমে আসো অ্যাসেম্বলারটা কি। অ্যাসেম্বলার একটার জন্য নির্দিষ্ট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। কি ল্যাঙ্গুয়েজ? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোন প্রজন্মের মনে আছে? দ্বিতীয় প্রজন্মের। দ্বিতীয় প্রজন্মের। আসলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এখন আছে? এখন কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম রচনা করবে? না স্যার। না স্যার। প্রথম প্রজন্ম তো ওই যে অনেক আগে গেছে গা, দ্বিতীয় প্রজন্ম কিছুদিন ছিল, তৃতীয় প্রজন্ম আসা পর্যন্ত ছিল, যে ঠিক না? তাহলে এখন আমরা না, শব্দ সংক্ষেপ তো বুঝবোই না, আমরা ডাইরেক্ট ইংলিশ দিয়ে এখন প্রোগ্রাম রচনা করি। তবে তখন ইউজ করতো আর কি, তখন অ্যাসেম্বলারটা ইউজ হতো। তাহলে অ্যাসেম্বলারটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য বরাদ্দ, এটা নিয়ে আর কোনো টেনশন নাই। আমাদের টেনশন হচ্ছে এই দুইটা নিয়ে, একটা হচ্ছে কম্পাইলার, একটা হচ্ছে ইন্টারপ্রিটার। তাহলে একটু আমার কথাটা একটু মনোযোগ দাও। প্রথম প্রজন্ম বলছিলাম কোনো অনুবাদকের দরকার নাই, কারণ সেটা 01 দিয়ে লিখতে হয়। দ্বিতীয় প্রজন্ম অ্যাসেম্বলারের দরকার আছে, অ্যাসেম্বলার নিয়ে গেছে গা, তো বাকি আছে আর কয়টা? 3টা না? তৃতীয়, চতুর্থ,
পঞ্চম। এই তৃতীয় চতুর্থ পঞ্চমকে আমরা সাধারণত কম্পাইলার এবং ইন্টারপ্রিটার দিয়ে কি করে থাকি? ট্রান্সলেট করে থাকি। আমরা করি না, কম্পিউটার করে আর কি। আমরা কি ট্রান্সলেট করব? এটা করবে যে কে? কম্পিউটারে করবে, ঠিক আছে? কিন্তু প্রোগ্রাম বানায় কে? আমরা আমরা আমরা। তুমি কি মনে রাখতে হবে, কিন্তু তুমি একজন এখন প্রোগ্রামার, তুমি প্রোগ্রাম শিখতেছো, তার মানে আমি কথাগুলো এভাবে বলবো। তাইলে আমরা কম্পিউটার দিয়ে কাজ করানোর জন্য প্রোগ্রাম বানাই বা ডিজিটাল ডিভাইস দিয়ে কাজ করার জন্য। তো তুমি যদি অনুবাদক, কেউ যদি কম্পাইলার না বানাইতো এবং বানিয়ে যদি এখানে না দিত, কম্পিউটারে ইনস্টল না করতো, তাহলে আমরা এত কথা, এত যে ছবি, এত যে লেখালেখি, এগুলো কম্পিউটার কিছুই বুঝতো না। ওকে, তো এই দুটার মধ্যে মূল পার্থক্য কি? কম্পাইলার কি করবে? একত্রে বা একসাথে অনুবাদ করে, আর ইন্টারপ্রিটার লাইন বাই লাইন বা ব্যঙ্গে ব্যঙ্গে অনুবাদ করে। মূল পার্থক্য হচ্ছে এই জায়গায়, ঠিক আছে? যেমন তুমি 10টা লাইনের একটা প্রোগ্রাম তুমি যখন রান করবা, কম্পিউটার তোমাকে একসাথে অনুবাদ করে একসাথে রাখবে, সেটা হচ্ছে কি কম্পাইলার হলে। আর 10টা লাইনের একটা প্রোগ্রাম তুমি অনুবাদ করবা বা ট্রান্সলেট করবা, একটা একটা লাইন অনুবাদ করবে, একটা লাইন রাখবে, এটা শেষ হলে আর লাইন করবে, লাইন বাই লাইন অনুবাদ করবে কে? ইন্টারপ্রিটার। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এখন আমাকে যদি ক্লিয়ার হও, তাহলে আমার প্রশ্নের উত্তর দিবা। মেমোরি কোনটাতে বেশি লাগবে বলো তো, ইন্টারপ্রিটারে নাকি কম্পাইলারে? স্যার কম্পাইলারে। কম্পাইলারে। কেন? একসাথে অনুবাদ করে একসাথে রাখবে। আর ইন্টারপ্রিটারতে জি, একটা লাইন রাখার মতো মেমোরি হলেই হবে। প্রথম লাইন করবে, অনুবাদ করবে, সেটা ক্লোজ, আবার আরেকটা লাইন ওই জায়গায় গিয়ে বসবে, আবার ওই জায়গায় সেম জায়গায় বসবে। আশা করি বুঝছো। টাইম কোনটাতে বেশি লাগবে? Interpreter. ইন্টারপ্রিটার। কম্পাইলারে স্যার ইন্টারপ্রিটার। স্যার, না স্যার ইন্টারপ্রিটার বেশি লাগবে, কোনটাতে কারণ বেশি লাগবে? ইন্টারপ্রিটারে। আপনাকে যদি বলে এই 10টা বই আছে, এগুলা নিচে নাও, একটা একটা নাও, আরেকজনে 10টা একসাথে নিচে, কোনটাতে সময় বেশি লাগবে? একটা একটা নিলে না, লাইন বাই লাইন করলে না? জি স্যার লাইন বাই লাইন মানে ইন্টারপ্রিটারে সময় বেশি লাগে, কম্পাইলারে কি লাগে? সময় কম কম লাগে। লাগে। তবে যদি বলা হয় ভুল হয় কোনটাতে বেশি, ভুল হওয়ার সম্ভাবনা কোনটাতে বেশি? কম্পাইলারে। কম্পাইলার। কেন? একসাথে কাজ করলে তো ভুল হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে। কম্পিউটার যখন একসাথে অনুবাদ করবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। লাইন বাই লাইন করলে ভুল হওয়ার সম্ভাবনা কি থাকে? কম থাকে। দুইটারই সুবিধা অসুবিধা আছে, মনে রাখবা, দুইটারই সুবিধা অসুবিধা আছে। ওকে, তাহলে পার্থক্য আসলে পারবে না? ইনশাআল্লাহ। পারবো স্যার। ইয়েস স্যার। এখন না বুঝলে, এতটুকু না বুঝলে আমাকে বলো, এরপরে প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করবো। বলো। কোনো সমস্যা নাই, বুঝছি। আচ্ছা বুঝছি। ওকে, তাইলে আল্লাহ স্যার। হাফেজ। হ্যাঁ, স্যার আপনি বলছিলেন যে স্যার ইন্টারপ্রিটারের সময় কম লাগবে স্যার, এখানে স্যার প্রোগ্রাম নির্বাহী ইন্টারপ্রিটারের সময় প্রসেসের বেশি সময় লাগবে বলছিলাম, যে আপনি কি বলতেছেন? বেশি লাগবে কারণ এখানে লাইন বাই লাইন করতে হবে, এক লাইন পর এক লাইন এরকম। আমি কম লাগবে বলি নাই তো। কম লাগবে যে সময় কোথায়? কম্পাইলারে বলছি। কম্পাইলার। কম্পাইলারে। ওকে, আল্লাহ ওকে হাফেজ। স্যার। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময়। স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।